শুভ অপরাহ্ন। অধ্যয়নের পরীক্ষা বিষয়ক অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতির ২৮২তম পর্বে আপনাদের স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আষাঢ় মাস পড়ে গেছে। আষাঢ় মাস হচ্ছে বৃষ্টির মাস, আষাঢ় মাস হচ্ছে উচ্ছ্বাসের মাস, আষাঢ় মাস হচ্ছে আষাঢ় মাস। সত্যিকার অর্থেই আমরা আশায় বুক বেঁধে থাকি, আর আমরা এই আশায় বুক বেঁধেই শুরু করব আজকে আবার নতুন করে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনীর বিষয়ভিত্তিক যদি আলোচনার কথা বলি, তাহলে আজকে বাংলা বিষয় নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, কিন্তু তার আগে আবার বলে রাখছি, অন্যান্য অনুষ্ঠানে যেভাবে বলে থাকি সেটি হলো, আপনারা যখন ফোন করবেন টেলিভিশনের পর্দায় যে ফোন নাম্বারগুলো দেখতে পাবেন সেই ফোন নাম্বারগুলো ব্যবহার করবেন, এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন, অর্থাৎ মিউট করে নেবেন। সুপ্রিয় দর্শক, আসুন পরিচিত হয়ে নেই কারা আছেন স্টুডিওতে অতিথি হিসেবে। আমার ডান দিকে আছেন তানজিলা আলমাজি, তিনি সিনিয়র শিক্ষক, BAF শাহীন কলেজ, ঢাকা। আর আমার বাঁ দিকে আছেন নিবেদিতা পোদ্দার। নিবেদিতা পোদ্দার সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। সুপ্রিয় দর্শক, দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দুজন দক্ষ শিক্ষক আমাদের সঙ্গে আছেন। তারা সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা নিয়ে যুক্ত থাকেন, এবং এই যে পরিবর্তনগুলো ঘটেছে কিছু কিছু ক্ষেত্রে, আপনারা জানেন এর আগেও আমরা আলোচনা করেছি, প্রাথমিক শিক্ষা সমাপনীর বিষয়ভিত্তিক বেশ কিছু পরিবর্তন, ছোট পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন সহ নানা বিষয় নিয়ে কথা বলবেন। আবার বলছি, আপনারা ফোন করবেন, টেলিভিশনের পর্দায় যে নাম্বারগুলো দেখা যাবে সেগুলো, আর যখন ফোন করবেন তখন টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন। আমি প্রথমেই নিবেদিতা পোদ্দার আপনার কাছে জানতে চাই, এই যে পরিবর্তনের আমি কথা বললাম, কিছুটা তো পরিবর্তন ঘটেইছে, তাই না? আপনার কাছে তো একটা তথ্যের ভান্ডার আছে। একটু যদি বলুন যে গতবার যে কোথায় 5টি ছিল, এবার 3টি হয়েছে, এই যে ছোট ছোট পরিবর্তনগুলো একটু সংক্ষেপে। ধন্যবাদ। আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে গত বছর পরীক্ষার যে প্রশ্ন পদ্ধতি ছিল, সেই কোশ্চেন প্যাটার্ন যেটা আমরা বলছি, সামান্য পরিবর্তন, কিন্তু খুব বড় রকম পরিবর্তন হয়নি। তো সেটা আমি কি সিরিয়ালি বলি। এবারের কোশ্চেন যে আসছে সেই পদ্ধতি, মানে কোশ্চেন প্যাটার্নটা আমি একটু বলে যাই, ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হবে। দর্শক, আমি সঙ্গে একটু যোগ করি। নিবেদিতা পোদ্দার বলছেন, আপনারা যারা আমাদের টেলিভিশনের সামনে আছেন, বাংলাভিশনের সামনে আছেন, তারা যদি একটু দ্রুত খাতা কলম কাগজ সঙ্গে রাখেন, তাহলে আমার মনে হয় যে কিছুটা উপকার আপনারা পাবেন। আর যারা পরীক্ষার্থী তাদের জন্যও তো আমাদের এই বক্তব্যই থাকছে যে একটু কাগজ সঙ্গে রাখলে আমার মনে হয় যে খুব ভালো হবে। হ্যাঁ নিবেদিতা, আমাদের পরীক্ষার যে ইয়েটা আসছে, প্রশ্ন আসবে, সেখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক আর একটা পাঠ্য বই কেন্দ্রিক। তো যোগ্যতা ভিত্তিক বলতে যেটা বোঝানো হচ্ছে যে একটা অনুচ্ছেদ বা কবিতা অংশ থাকবে, যেটা আনসিন, শিক্ষার্থীরা তাদের বইতে পাবে না, তাদের মেধার ভিত্তিতে এটা তারা উত্তর লিখবে, এবং তাদের জ্ঞানের ইয়েটা, চর্চাটা কেমন হচ্ছে সেটা তারা এখানে প্রয়োগ করতে পারবে। এখানে থাকছে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন। আগে এখানে একটু পরিবর্তন হয়েছে, আবেদনপত্রটা আগে এই অংশে ছিল না, এবছর এখানে এটা সংযোজন করা হয়েছে। তো আমি সিরিয়ালি বলে যাই কোথায় কোথায় কত নম্বর থাকছে আর কোনটা কি। প্রথমে অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটা কবিতাও হতে পারে আর গদ্য অংশও হতে পারে, যে কোনো গল্পের বা প্রবন্ধের। একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, 1 নম্বরে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, 5টার জন্য 1 নম্বর করে 5 মাস। শূন্যস্থান পূরণ থাকছে 5টি, ওই উদ্দীপকের ভিত্তিতেই, সেটাও 5 নাম্বার। যুক্ত বর্ণ বিভাজন করে দেখানো এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন, বাক্যে প্রয়োগ করা, এটা থাকছে, এটা 5 মাস থাকছে। এবং এই যুক্ত বর্ণগুলো ওই উদ্দীপক থেকেই নেওয়া হবে। ছাত্রদের জন্য এটা খুব সহজ বিষয়টা। প্রশ্নের উত্তর লিখন এবং বুঝিয়ে লিখন, বড় প্রশ্ন, এখানে উদ্দীপকের উপর ভিত্তি করে করা হবে। আর 5 নাম্বার যেটা নতুন এসেছে, সেটা হচ্ছে আবেদনপত্র বা চিঠি লিখন। তো এখানে 5 মাস। এটার সাথে তো উদ্দীপকের কোনো সম্পর্ক নেই না, এটা একেবারে বাইরের প্রশ্ন। কিন্তু এটা যোগ্যতা ভিত্তিক কেন বলা হচ্ছে, কারণ এটা সে কিন্তু ওই লিখে শিখে আনসিন থাকছে, এই জন্য এখানে তার যোগ্যতার ভিত্তিতে। পরের অংশে থাকছে 6 নাম্বার থেকে বই, আমাদের টেক্সট বুক উপর ভিত্তি করে প্রচ্ছদ অনুচ্ছেদ থাকছে এখানে। প্রদত্ত অনুচ্ছেদে যে গদ্য অংশ থাকছে, কবিতা অংশ, এটা ওরা বইয়ের ভিতরে পাবে, যে কোনো গল্প বা বইয়ে ওদের যেগুলো আছে কবিতা, সেখান থেকে থাকবে।
6, 7, 8 এবং 9 নম্বর ক্রমিক প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে। এর মধ্যে থাকছে 6 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টি, প্রশ্নের উত্তর লিখুন 3টি। এখানে একটু মানে কমিয়ে দেওয়া হয়েছে, গতবার এখানে 5টি ছিল, এবার 3টি করা হ্যাঁ হয়েছে। 3টি করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কসে, আর দুটো 2-2 করে, টোটাল 5। আর শব্দার্থ যা ওরা প্রত্যেকটা টেক্সটের পরে ওরা পায়, কনটেক্সটে গিয়ে ওরা যে জিনিসগুলো পাচ্ছে শব্দার্থ, এবং সেখান থেকে ওরা শব্দার্থ লিখবে। আর অনুচ্ছেদ বা কবিতা অংশের মূল ভাব মানে সারাংশ অথবা সারমর্ম, যে অনুচ্ছেদটা দেওয়া থাকছে তার ভিত্তিতে ওকে সারাংশ সারমর্ম লিখতে হবে, এটার জন্য সে 5 মার্ক পাবে। এরপরে থাকছে এই পর্যন্ত হচ্ছে উদ্দীপকের উপর ভিত্তি করে সে লিখবে। বাকি অংশটা থাকছে ব্যাকরণ ভিত্তিক, সেটা হচ্ছে বানান শুদ্ধ করে লিখন। 10 নম্বর কি থাকছে? 10 নম্বর কিছু থাকছে না স্যার, এখানে ওই কবিতা অংশের মূল ভাবটা 5 মার্কস থাকছে। আর 10 মানে কমিকে 10 যে সেখানে থাকছে বানান শুদ্ধিকরণ। বানান সে লিখবে, অথবা বানানো আসতে পারে অথবা পদ আসতে পারে। পদ কোনটা কোন পদ, বিশেষ্য বিশেষণ আমরা যেটা জানি 5 প্রকার পদের, এখানে 5 নাম্বার থাকছে। হ্যাঁ, এখানে 5 মার্কস থাকবে। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন, এটা সাধারণত আমরা আগের পরীক্ষায় যা দেখেছি ওই বইয়ের ভিতরের অংশ থেকেই আসে। আচ্ছা, এখানেও 5 মার্কস মানে 5 মার্কস থাকছে। আর এক কথায় প্রকাশ 5টি, অথবা ক্রিয়াপদের চলিত রূপ লিখুন। একটা বাক্যাংশ দেওয়া থাকবে, সেই বাক্যের ক্রিয়াপদটা সাধু রূপে আছে, ওটা চলিত রূপে রূপান্তরিত করতে হবে। আর 13 নম্বর প্রশ্ন থাকছে বিপরীত শব্দ লিখন অথবা সমার্থক শব্দ, যেটাকে আমরা প্রতিশব্দও বলি, এটা তাদের 5 মার্কস থাকবে। আর এর পরের অংশটা, এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, কবিতা চরণ সাজিয়ে লিখবে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে কবিতা লিখছি মুখস্থ করে 10 লাইন 8 লাইন, এখন আর এটা নেই। বাচ্চাদের কষ্ট অনেকাংশে লাঘব হবে, মুখস্থ করতে হবে, নাহলে তো সিকোয়েন্স মেইনটেইন করতে পারবে না, কোনটা পরে কোনটা। তো একটু মানে সহজ হয়ে গেছে, অপেক্ষাকৃত সহজ। সেটা কবিতাটা দেওয়া থাকবে এলোমেলো করে চরণগুলো, এটা সাজিয়ে লিখতে হবে। এটার পরে তার রিলেটেড 4টা প্রশ্ন থাকছে, কবিতা চরণগুলো সাজিয়ে লেখো, এটার জন্য সে 6 মার্কস পাবে। আর কবিতা অংশটুকু কোন কবিতার, এটার জন্য 1 মার্ক। কবিতাটির কবির নাম লিখতে পারলে 1 মার্কস। আর কবিতা অংশ থেকে 2টো প্রশ্ন থাকবে, এটা 1 মার্কসও হতে পারে। তার মানে 10 নাম্বার থাকছে, 14তে থাকছে 10 নাম্বার, 14 নম্বরে হ্যাঁ 10 থাকছে, 6, 7, 8, 9, 10। আর 15তে থাকছে, 15তে একটা ফর্ম করতে হবে, এটা আমাদের খুব ব্যবহারিক দিক থেকে খুব প্রয়োজনীয় একটা বিষয়। আর 16 নম্বরে আমরা রচনা লিখব। ধন্যবাদ তানজিলা, আমি আপনার কাছে আসছি। যে প্রসঙ্গটা নিয়ে মাত্র আমরা শুনলাম, পুরো বিষয়টাই তো শুনলাম, এবার আপনার কাছে একটু জানতে চাই যে বহু নির্বাচনের ক্ষেত্রে 1 নম্বরে আমরা শুনলাম যে এটা হচ্ছে আনসিন থাকছে, অর্থাৎ এটা বইতে থাকবে না, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখন যে কোনো জায়গা থেকে তুলে দেবে, ঠিক আছে, সেখানে 5 নাম্বার। সেখানে এই যে 1 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, সেক্ষেত্রে তারা কি লিখবে? তারা কি একদম নাম ওখানে ক খ গ ঘ এগুলো লিখবে, নাকি পুরোটা তুলবে? এই জায়গাটা সঠিক উত্তরটা গ লিখে, যদি সঠিক উত্তর গ হয় তাহলে গ লিখে গ এর উত্তরটা লিখবে, খ হলে খ লিখে খ এর উত্তরটা লিখবে। কেউ যদি উত্তরটা না লিখে শুধু খ লিখলো, এবং ওটাই কারেক্ট, এটা কারেক্ট হবে। হ্যাঁ, কারেক্ট হবে। এটা নাম দুইভাবেই দেওয়া আছে, এটা দুইভাবেই দেওয়া যায়। ও উত্তরও লিখতে পারে বা ও শুধু গ লিখতে পারে। কিন্তু আমরা কম্পারেটিভলি বেটার বলছি। বেটার বলতেছি আমরা যে গ লিখে উত্তরটা লিখবে, তাহলে সবার জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, এটা তাহলে 1 2 3 4 এখানে 5টি। হ্যাঁ, 5টি লিখবার ক্ষেত্রে আপনি কি বলছেন কোনো ধারাবাহিকতা রক্ষা করার প্রয়োজন আছে? ধারাবাহিকতা রক্ষা করলে ভালো হয়, টিচারদের জন্য ভালো হয়। না করলেও খুব একটা সমস্যা নাই, কিন্তু করলে খুব ভালো। কিন্তু উত্তরটা একসাথে দিলে বোধহয় ভালো। একসাথে ভালো, হ্যাঁ, একসাথে দিবে। ওই একের উত্তর সে একেই দিয়ে দিবে, অন্য কোথাও যাবে না। এলোমেলো ভাবে দিলে যাবেন। আপনি বলছেন কি যাওয়া ঠিক গেলে কি খুব ক্ষতি হবে? কোনো কারণে একের 3টে দিল আর 2টো দিল না, অনেক পরে মনে হলো সব শেষে দিল, সমস্যা নেই। ছোট বাচ্চা, ওরা কেবল 5 এর, কোনো সমস্যা নেই। তার মানে যারা দেখবেন তারা একটু পুরো বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন তারা। আচ্ছা, আমরা যদি 2 নম্বরের কথা ধরি, শূন্যস্থান যেটা আছে, শূন্যস্থানের ক্ষেত্রে আপনি কি বলছেন? কারো বক্তব্য হচ্ছে শুধু শূন্যস্থানের শব্দটুকু লিখে দিলেই হবে। কেউ কেউ আবার বলতে চান, আমরা জানি না, অনেকের কাছে এরকম হতে পারে যে পুরো বাক্যটি তুলতে হবে। আপনার কাছে কি মনে হয়? পুরো বাক্যটা তুলতে গেলে অনেক বাচ্চা অনেক স্লো থাকে, তখন পুরো বাংলার সিলেবাসটা কিন্তু অনেক বড়, এটা কমপ্লিট করা ওদের জন্য টাফ হয়ে যায়। এর জন্য ওরা ইচ্ছে করলে শুধু উত্তরটাই লিখতে পারে,
আর পুরোটা লিখতে পারে যার হাত সুইফট, যে খুব তাড়াতাড়ি লিখতে পারে, তা সে পুরোটা লিখলো। আপনি আপনার স্কুলে কি বলেন? আমরা উত্তরটা একদম তুলে লিখতে বলি আমার বাচ্চাদেরকে, মানে পুরো বাক্যটা তুলে ওখানে শূন্যস্থান দিই। যদি তুলে লিখে তাহলে সেক্ষেত্রে তো নাম্বারের কোনো হেরফের হবে আমি না। সেটা বলছি না, আমি বলছি যে যদি তুলে লিখে তাহলে তো ওখানে যে শব্দটি সে শূন্যস্থান হিসেবে পূরণ করলো সেইটি তারা কি করবে? মানে সেটি কিন্তু এক লাইনে লিখে ফেললে তো আমি বুঝবো কি করে যে কোনটা শূন্য? ওটা আন্ডারলাইনে থাকবে, নিচে আন্ডারলাইন থাকবে, অবশ্যই আন্ডারলাইন করবে তারা। মানে আপনি বলতে চাইছেন যে যদি পুরো বাক্যটি লিখে তাহলে নিচে আন্ডারলাইন করবে, আর না লিখলে শুধু সঠিক মানে ওটা আন্ডারলাইন করে দেবে। জি, আন্ডারলাইন করে দিবে, অবশ্যই আন্ডারলাইন করবে সে। তা নাহলে তো বোঝা যাবে না। তা নাহলে কখনোই বোঝা যাবে না। আচ্ছা, অন্য কালি দিয়ে লেখার দরকার নেই? না, অন্য কালি দিয়ে লেখার দরকার। খুব ভালো। তার মানে আমরা এই জায়গাটা চমৎকার করে বুঝতে পারছিলাম, কিন্তু একই সঙ্গে যে যুক্ত বর্ণের কথা বলি, যদি যুক্ত বর্ণ একটু এলোমেলো ভাব আছে। যুক্ত বর্ণে বলা হয়েছে স্যার এখানে যে যুক্ত বর্ণ দিয়ে হয় শব্দ গঠন করতে দিবে অথবা বাক্য গঠন, এটা প্রশ্নে উল্লেখ থাকবে, যিনি প্রশ্ন করবেন তিনি ওটা উল্লেখ করে দিবেন যে যুক্ত বর্ণ বিশ্লেষণ করে দুটো শব্দ গঠন করো, একটা শব্দ গঠন করো, কিন্তু অথবা যুক্ত বর্ণ বিশ্লেষণ করে ওটা দিয়ে একটি বাক্য লেখো। হ্যাঁ, এখানে হয় শব্দ বাক্য লিখলে তো মানে শব্দ লিখেই বাক্য লিখতে হবে, বাক্য তো আর আলাদা করে শুধু যুক্ত বর্ণটাকে সেট করে করা যাবে না। আমি কি একটু সংযোজন করব? হ্যাঁ, এখানে আসলে যেটা বলা হয়েছে যে যুক্ত বর্ণ প্রথমে ওদের কাজ হবে যে যুক্ত বর্ণটা দেওয়া থাকবে এটা বিশ্লেষণ করবে। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে তালব শয় ব ফলা আছে, শয় ব ফলা থাকলে আমি প্রথমে সমান সমান চিহ্ন ওটা তুলবো, তুলে সমান সমান দিয়ে তালব শ লিখবো, হসন্ত চিহ্ন যেটা আমরা বলছি হস চিহ্ন, এটার সাথে প্লাস চিহ্ন দিয়ে বটা লিখবো, লিখে এখন এটা দিয়ে একটা শব্দ তৈরি করব। যদি শব্দ চাওয়া হয়, যে বললো যে যুক্ত বর্ণ বিভাজন করো শব্দ লিখো, একটি শব্দ, তাহলে আমি লিখলাম শব্দ, হ্যাঁ, বা বিশ্ব, তাহলে শয় ব দিয়ে আমি বিশ্ব লিখে দিলাম, তাহলে ও ফুল মার্কস পেয়ে গেল। আর যদি বাক্যে এটা প্রয়োগ করতে বলা হয়, শব্দটা লিখলো, না লিখলেও অসুবিধা নেই, সে সরাসরি যে আমরা বিশ্বের বাসিন্দা এরকম করে যদি সে একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে এবং ওটা যদি মার্ক করে করতে পারে, অসুবিধা নেই। শিক্ষকের কাজ হচ্ছে খুঁজে বের করে নাম্বার দেওয়া। এটা খুব ভালো কথা যে খুঁজে বের করে নাম্বার দেয়া। তো আপনি কি বলছেন যে এরকম শব্দ যদি থাকে, হ্যাঁ, তাহলে এই শব্দের নিচে কোনো দাগ দেওয়ার দরকার নেই, যে তালবস্যই বয় যে সে ব্যবহার করলো, দিলে তো ভালো, দিলে খুব ভালো, না দিলেও ক্ষতি নাই। টিচার এটা দেখে নিবে, দায়িত্বশীলতা পরিচয় দেবেন, দায়িত্ব এটা। বাহ, ভালো তো। তাহলে তার মানে এটা নিয়ে সব মিলিয়ে আমাদের যারা সুপ্রিয় পরীক্ষার্থী বৃন্দ, আমি যাদের উদ্দেশ্যে আসলে আজকে আমাদের আয়োজন, তারা তো পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে, বয়সী বা কত তাদের, তার সব মিলিয়ে আমি যা দেখছি আজকে আমাদের দুজন শিক্ষক সঙ্গে আছেন। এই দুজন শিক্ষকের তাদের যে মানসিকতা, আমার ধারণা যে এটি আমাদের সব শিক্ষকই পোষণ করেন এবং খুঁজে খুঁজেই তারা নাম্বার দেওয়ার জন্য তৈরি থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আবার শুরু করব বাংলা বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী এই পরীক্ষার বাংলা নিয়ে কথা বলছিলাম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছিলেন প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলা নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা একটা টেলিফোনে যাব। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমি আব্বাসউদ্দিন, একজন ইংরেজি শিক্ষক, নারায়ণগঞ্জ কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, আপনার কি প্রশ্ন? আপনারা যে অনুষ্ঠানটা করছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ, বাংলাদেশকে ধন্যবাদ। আমি বলছিলাম যে আপনারা যে জিনিসগুলো বলছেন সেটা যদি প্র্যাকটিক্যালি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হতো তাহলে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হতো। যেমন ম্যাডাম বললো যে আন্ডারলাইন করে দেখানো বা এইটা এভাবে লেখা, সেটা তো মৌখিক ভাবে বলছেন, সেটা তো অনেকে বুঝতে পারছেন না। এটা যদি মাল্টিমিডিয়ার মাধ্যমে শো করা হতো বলার সাথে সাথে, তাহলে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হতো। যেহেতু এখন সব জায়গায় মাল্টিমিডিয়া ইউজ হচ্ছে, এখন যদি এরকম একটা অনুষ্ঠান এত পিছিয়ে পড়ে থাকে তাহলে তো কেমন দেখা যায়। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার করে বলছিলেন, আপনার সুচিন্তিত মতামত আমরা পেলাম। আমাদেরও এরকম পরিকল্পনা আছে, কিন্তু সবকিছুরই সীমাবদ্ধতা থাকে। তো আমাদের এই যে আয়োজন, নিশ্চয়ই আপনার এই আয়োজনটি ভালো লেগেছে, আপনি ধন্যবাদ দিয়েছেন বাংলা ভিশনকে, আমাদেরকেও। সব মিলিয়ে আমার মনে হয় যে আপনার মতো অনেক শুভাকাঙ্ক্ষীকে আমরা সারা বাংলাদেশে, দেশের বাইরে পাচ্ছি, এবং আপনাদের সহানুভূতির জন্যেই আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে 282তম পর্ব করছি। একটি অনুষ্ঠানের জন্য কিন্তু এটি
ছোটখাটো ব্যাপার নয়। আপনাদের মতো অনেকেই সঙ্গে আছেন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা যে নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যুক্ত বর্ণ নিয়ে। আপনি বলছিলেন যুক্ত বর্ণ মোটামুটি এটা করে শব্দের ব্যাপার থাকলে লিখে দিতে হবে, তা না হলে বাক্য লিখে দিতে হবে। আমি একটু যদি বড় প্রশ্নের দিকে যাই, 4 নম্বরের ক্ষেত্রে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এটি একটু বড় প্রশ্ন, কারণ এখানে দেখছি যে একটার মধ্যেই 5 নাম্বার করে, তাই না? 3টে উত্তর লিখতে হবে। তো 5 নাম্বার করে লিখতে হবে। 4 নম্বরের দিকে যাচ্ছি আর কি, কতটুকু লিখবে তারা? এখানে স্যার 5 নম্বর প্রশ্নে আসলে যতটুকুই চাওয়া হবে আমরা ততটুকুই না, এখানে চাওয়া, এখানে কি, যেমন আমি একটা উদাহরণ দিলে মনে হয় ছাত্রদের কাছে পরিষ্কার হবে যে কম্পিউটারের ব্যবহার, এটা আসলে উদ্দীপকটা ছাড়া উদাহরণটা একটু কঠিন হয়ে যায়। আমি বলে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে না আশা করি। কম্পিউটারের ব্যবহার এবং এর উপযোগিতা নিয়ে একটা ধরনের উদ্দীপক দেওয়া হলো। সেখানে বলা হলো কম্পিউটার আমরা ব্যবহারিক জীবনে এই কাজে লাগাই, কম্পিউটারে আমরা গান শুনি, কম্পিউটারে আমরা অন্যের সাথে কথা বলতে পারি, যে কোনো তথ্য নিতে পারি ইন্টারনেটের সহযোগে, ইত্যাদি ইত্যাদি। এবং বলা হলো বড় প্রশ্ন হিসাবে জানতে চাওয়া হলো, এটা আমি প্রথম অংশে বলছি, যোগ্যতা ভিত্তিক অংশের প্রশ্ন, কম্পিউটার ব্যবহার করে শেখা যেমন 5টি কাজের নাম লেখো 5 মাস। তো 5টা সে যদি আলাদা আলাদা করে 5টি ব্যবহার কম্পিউটার ব্যবহার লিখতে পারে, লেখাও থাকে এরকম 5টি বাক্যে লেখো, এরকম লেখা থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে 5টি বাক্যে লেখার যখন কথা থাকে তখন এটা কি এক প্যারাতে লেখার প্রয়োজন আছে কিনা, নাকি আলাদা আলাদা করে লেখার দরকার আছে? কোনো নিশ্চিত, এটা নির্ভর করছে প্রশ্নে কি চাওয়া হচ্ছে, যেমন কিভাবে চাওয়া হচ্ছে। আচ্ছা নিবেদিতা, আমি একটা ফোনে যাব, একজন অপেক্ষায় আছেন, আমি তারপর আসছি আপনার সঙ্গে কথা বলার জন্য। হ্যালো, কে আছেন ফোনে? জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি দু একটা জিনিস একটু নিশ্চিত হতে চাচ্ছিলাম। প্রথমত একটা হচ্ছে যে বিপরীত শব্দ অথবা এক কথায় প্রকাশ, এই প্রশ্নগুলোর পাশাপাশি যে বিকল্প প্রশ্ন দেয়া থাকে, এটা কি নিশ্চিত কিনা এই ধরনের, এটার সাথে এটাই বিকল্প হিসেবে থাকবে প্রথমত। দ্বিতীয়ত আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে কম্পোজিশন বা রচনা লিখতে যেটা আসে, এই জাতীয় কি কোনো কিছু আছে যে মেইন বই যে গল্পগুলো আছে এইটার অনুসরণে রচনাটা লিখতে আসবে, সেটা একটু নিশ্চিত হতে চাচ্ছিলাম জাতীয় কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। তৃতীয়ত যেটা আরেকটা জানতে চাচ্ছিলাম যে কি সম্ভবত অ্যাপ্লিকেশন বা চিঠিপত্র থাকে, সেটাও কি যে অনুচ্ছেদ থাকবে সেটার সাথে সম্পর্কিত থাকে কিনা, নাকি এটা একেবারে বাইরে থেকে আসতে পারে, একটু এই ধারণাগুলো। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি এ নিয়ে। একটু পরেই আমরা চিঠিপত্র নিয়ে কথা বলবো এবং আপনার যে সমার্থক বিপরীতার্থক যে কথা বললেন সেগুলো নিয়ে আমরা কথা হবে। খুব দ্রুত বলবেন যে প্রথম আমরা বলছিলাম বড় প্রশ্ন নিয়ে, যেমন এটা সে যদি 5টা বাক্যের কথা লেখা আছে, আমি বলতে তাহলে চাইছি পয়েন্ট দিয়ে লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। যেমন 5টি ব্যবহার জানতে চাওয়া হয়েছে, তখন 1 2 3 4 করে 5 করে 5টা ব্যবহার, যেমন লেখা, গণনা করা, কম্পিউটারের ব্যবহার লিখলো, খেলা, তথ্য সংগ্রহ করা ইত্যাদি 5টা সে লিখে ফেললো, 5টা নাম্বার দিয়ে লিখলো, কোনো অসুবিধা নেই। সে যদি পরপর সাজিয়ে লেখে তাতেও কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, আমরা খবর পেয়ে গেছি। এটা নিয়ে আমরা যাব 5 পত্র নিয়ে। এইমাত্র যে প্রশ্নটি এলো সেই প্রশ্নটিকে বলা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে যে সেটা হলো যে অনুচ্ছেদটি দেয়া থাকবে, এটির সাথে পত্রের কোনো সম্পৃক্ততা থাকবে না? কিনা? এটার সাথে পত্রের কোনো সম্পৃক্ততা থাকবে না। পত্র অ্যাজ ইউজুয়াল আমরা যা এই পর্যন্ত শিখে এসেছি সেগুলোই, যেমন শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র, প্রধান শিক্ষকের কাছে অনুমতি, অসুস্থ হয়ে গেলাম হঠাৎ প্রধান শিক্ষকের কাছে ছুটি চাওয়া, বা বন্ধুকে চিঠি লেখো তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে, বাবাকে চিঠি লেখো তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে, এই ধরনের। আচ্ছা, এখানে নাম্বার থাকছে 5 মাত্র, এখন কতটুকু লিখবে? এখানে কিন্তু কোনো উল্লেখ নেই, আমি যা দেখলাম কোথাও ইনস্ট্রাকশন নেই। মোটামুটি মূল ভাবটা থাকলেই হলো, যা চাওয়া হচ্ছে, যেমন যে ছুটি, আমি হঠাৎ স্কুলে আসার পর অসুস্থ হয়ে গেছি, এখানে বেশি কিছু বর্ণনা করার কিছু নেই, ছোটদের জিনিস তো এগুলো। তারপরে আপনার ফুটবল খেলা দেখার জন্য আমরা স্কুল থেকে ছুটি চাচ্ছি, এখানে বেশি কিছু লেখার দরকার নেই। অর্থাৎ 5-এর মধ্যে শুধু কাঠামোটা ঠিক থাকবে এবং কিছু লিখবে তারা। আমি বিষয়টা সংযোজন করব। আচ্ছা, আমি একটা ফোনে যাব। হ্যালো, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার এবং ম্যাডামদেরও আমার পক্ষ থেকে সালাম জানাই। স্যার, আমার একটা প্রশ্ন, যে 1 থেকে যে 5 এই যে আনসিন আসবে বাংলাটা, এই আনসিনটা বাচ্চারা অনেক সময় জানতে পারে না কোত্থেকে আসে, তাদের আইকিউর মধ্যে থাকে। এটার জন্য কি নির্দিষ্ট কোনো জায়গায় আমাদের দেখতে চর্চা করতে হবে বাচ্চাদের? না, এটা তো আনসিন। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, আরেকটা হচ্ছে শেষে যে রচনাটা স্যার, এই রচনাটা কি আমাদের পাঠ্য বইয়ের গল্পের অনুপাতের মধ্যে পড়াবো, না বাচ্চাদের ওই অধ্যাবসায়, চরিত্র, এই ধরনের যে রচনাগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা পড়াবো?
এখন এই দিক থেকে একটু ধারণা দিলে ভালো হয়। হ্যাঁ, থাকুন আমাদের সাথে, আমাদের সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করবো ওই জায়গাটা যাওয়ার জন্য। নানা রকম প্রশ্ন এসছে। হ্যাঁ, আমরা একটা জায়গায় বেশিক্ষণ না থাকবো, ওইটা থাকতে চাই না। আমরা 6 নম্বরের দিকে যাই। 6 নম্বর এখানে দেখা যাচ্ছে যে একটা সিন থাকছে। আগে ছিল আনসিন, এখন থাকছে সিন। হ্যাঁ, প্রথম অংশে ছিল হ্যাঁ, unseen। এবার 6 নম্বর যে সিন হয় সেটাও লেখার ক্ষেত্রে তো আপনি যেভাবে বললেন সেটাই একই রকমের, তাই না? এখানে কোনো খুব একটা অসুবিধা হবে না, কারণ ওখানেও বহু নির্বাচনী যেভাবে লিখবে এখানেও তাই। এখানে শূন্যস্থান নেই, এখানে উত্তর লিখন আছে সরাসরি। 7 নম্বর প্রশ্নের উত্তরটা যদি যাই আমরা, সেখানে আছে নিচের উত্তরগুলো সংক্ষেপে আসলে উত্তর লিখতে হবে। যে প্রশ্নগুলো আছে সংক্ষেপে 3টে থাকছে, এবং এই 3টের মধ্যে আবার দেখছি নাম্বারে একটা ভেরিয়েশন আছে, কোথাও 1, কোথাও 2। আপনি কিভাবে বলছেন 1 এর জন্য কতটুকু লিখবে, 2 এর জন্য কতটুকু লিখবে? একের জন্য একটা প্রশ্নটা কেমন চাওয়া হচ্ছে, ধরুন ওয়ারি বটেশ্বর বলে যা শোনা যায় তা আসলে কি, সেটা সে ওয়ারি বটেশ্বর বলতে যে জিনিসটা বইয়ে একটা লাইনের মধ্যে দেওয়া আছে ওভাবে ওরা উত্তরটা লিখলেই হবে। যে প্রত্নতত্ত্ব এখানে যে পুরাকালের পাওয়া গেছে এরকম সে উত্তরটা লিখবে। কিংবা ধরেন অনেক সময় চাওয়া হচ্ছে যে ওদের ভিতরে থাকে যে প্রশ্ন বলছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস বলতে আমরা কি বুঝি, তখন এটা কিন্তু 2 মাসের জন্য যদি চাওয়া হয় তখন ওরা 2টা অংশ থাকবে এখানে, সে লিখবে বুদ্ধিজীবী বলতে কাদের বোঝায় এবং বুদ্ধিজীবী দিবসটা কি, এটা লিখলে 2টার জন্য 2 পার্টের জন্য সে 2 নম্বর মানে পাবে। এক যদি থাকে তাহলে সংক্ষেপে এক লাইনেই হবে। ধরুন জ্ঞানের উত্তরটা একটা প্রশ্ন যদি এরকম হয়, ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো, এখন কোথায়? হ্যাঁ, এটা 2 নম্বরের প্রশ্ন। এটা হাফ হাফ করে নাম্বার পাবে। আগে কোথা থেকে সেটার জন্য হাফ, এবং এখন কোথা দিয়ে সেখানে হাফ, মানে আলাদা করে লিখতে হবে। প্রশ্নেই তো বোঝা যাচ্ছে যে 2টা উত্তর চাওয়া হচ্ছে, 2টার উত্তর মিলে এক। অর্থাৎ যারা পরীক্ষা দেবে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি এভাবে যে যেখানে আসলে 2 নম্বরের প্রশ্ন, একে তো একটা নির্দিষ্ট করে সুনির্দিষ্ট একটা জায়গায়, আর তা না হলে যেখানে 2টো নাম্বার থাকছে সেখানে একটু ভাগ করে নিতে হবে। হ্যাঁ, উত্তরের ক্ষেত্রে যেন একটু সুনিশ্চিত হয়। 2টো অংশ অবশ্যই থাকবে 2 আচ্ছা, মাসের যে প্রশ্নটি এসছে এর আগে আমাদের একজন ম্যাডাম, যে 2টো অংশ নাও থাকতে পারে। কবি পাতাল ফিরে নামতে চান কেন, একটু বর্ণনামূলক হলো, ওই তো বর্ণনামূলক তো বোঝাই একটু যাবে। বর্ণনামূলক। একটু বর্ণনামূলক ভাগ হয়। থাকবে মানে সেখানে কারণটা, যেখানে right. ভাগটা থাকবে সেখানে সে 2 ভাবে উত্তর দিবে, আর যেখানে ভাগ থাকবে না সেখানে একটু বর্ণনামূলক 2-4 লাইনের মধ্যে। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো। শব্দার্থ লিখবার ক্ষেত্রে তারা কি করবে? শব্দার্থ সাধারণত আমরা আগে যেভাবে লিখতাম, বুক বেসড হবে বুক বেসড নয়। আমি জানতে চাইছি যারা লিখবে খাতায় লিখবে কি করে। প্রথম কথা বুক বেসড কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে উদ্দীপক যেটা দেওয়া থাকছে ওটা তো বইয়েরই থাকছে। বইয়ের যে কোনো একটা গল্প বা কবিতা থাকবে, ওখান থেকে শব্দার্থ থাকবে। আমাদের শিক্ষার্থীরা এটা খুব ভালোভাবে আয়ত্ত করে, কবিতার সাথে গল্পের সাথে পাশাপাশি এটা পড়ে নেয়। ওখান থেকে তারা লিখবে প্রদত্ত শব্দটা সে তুলে অর্থটা লিখবে। কিভাবে লিখবে? সেখানে সমান দেবে, ড্যাশ দেবে, কি দেবে? একটা হাইফেন দিয়ে লিখতে পারে, একটা শব্দ লিখে লিখলো, অর্থাৎ একটা লম্বা দাগ দিল, লম্বা দাগ দিয়ে তারপরে লিখলো। গুড। এখানে যে শব্দগুলো আছে এখানে ক খ গ ঘ ঙ এরকম করে দেওয়া আছে, এটা কি দেওয়ার দরকার আছে? ক যেমন খ যেমন প্রাচীন, যেমন ঘ বিস্তীর্ণ। এই বিস্তীর্ণ শব্দের অর্থ কি? এটা ঘ তুলবার দরকার আছে? না, ওটা আর কি স্যার, আসলে ছেলেরা লিখছে কিনা ঠিক মতো, মানে মূল শব্দটা আসল কাজটা সে করছে কিনা এটা বোঝার জন্য ওই মূল শব্দটা লিখবে, লিখে তারপর অর্থ লিখবে। ঝামেলা যাওয়ার দরকার নেই, শুধু শব্দটা তুলে দিলেই হলো। হ্যাঁ, শব্দটা তুলে তার অর্থটা লিখবে, মানে ক খ গ ঘ যে আছে এটা। কিন্তু এখানে ক খ গ ঘ দেওয়ার দরকারটা কি? এই যে প্রশ্নটা করছেন সেখানে 5টি শব্দের সেখানে আবার ক খ গ 5টি 1 2 3 4 5টা দিলেই তো হয়। হ্যাঁ, হয়। এখানে শিক্ষক আমি বলি যে সহজ করতে গিয়ে কঠিন করে ফেলছে না, কঠিন করে ফেলছে। আমরা তো শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, মনে হয় আপনারা যে প্রশ্ন করবেন তারা একটু লক্ষ্য করবেন যে আসলে আমরা সহজ করতে গিয়ে যেন কঠিনতার থেকে না যাই, মানে একটু জড়িয়ে না ফেলা। 5টি শব্দের অর্থ লিখো, 5টি শব্দ পরপর দিলেই তো হলো। ক অমুক, খ অমুক, গ অমুক দেওয়ার দরকার আছে? একটু ভাববেন। আমরা 9 নম্বরে যাই। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ ভাবার্থ লিখো। এখন সারাংশ ভাবার্থ দুটো নিয়ে মানুষ একটু চিন্তিত হয়ে যাবে। সারাংশ কি, ভাবার্থ কি, আপনি বলুন। সারাংশ নরমালি যেটা হয় যে আমাদের গদ্য অংশ যদি থাকে সেই অংশটার মূল ভাব লিখতে বললে আমরা বলি সারাংশ। আর যদি অংশটা কবিতা থেকে থাকে তাহলে আমরা বলবো মূল ভাব লিখো অথবা সারমর্ম লিখো। তো আমার 5ম শ্রেণীর ছাত্রদের জন্য অতটা মানে কঠিন শব্দ ব্যবহার করা হবে না, এখানে লিখবে যে অনুচ্ছেদটি বা কবিতা অংশটির মূল ভাব লিখো। আচ্ছা, আর একটা বিরাম চিহ্নর যে জায়গাটি আছে সেটা কি বই থেকে থাকছে? জি, বই থেকে। বইয়ের যে কোনো অনুচ্ছেদ তুলে দিবে, একটা প্যারা থাকবেই, আপনি কনফার্ম? হ্যাঁ, একদম বই থেকে। বই বেসড, ওদের সবকিছুই বই থেকে হবে। আমরা একটা ফোন যাব, একটা ফোনে যাব। হ্যালো, কে আছেন ফোনে?
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফর্ম পূরণে যেখানে শ্রেণী শিক্ষকের হুম স্বাক্ষর, এখন কি শ্রেণী শিক্ষকের স্বাক্ষরটা বাচ্চারা পূরণ করবে নাকি ওই জায়গাটা খালি থাকবে? শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। আচ্ছা, আমরা একটা ফোনে যাচ্ছি। হ্যালো, কে আছেন ফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর শহীদুল ইসলাম বলছি পঞ্চগড় থেকে। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? কিছুক্ষণ আগে আপনার আলোচনায় ম্যাডামরা বললেন শূন্যস্থান পূরণের ক্ষেত্রে মূল শব্দটা ওকে হয়ে গেলেও নাম্বার হবে, হুম হুম আবার পুরো লাইনটা লিখলেও নাম্বার হবে। আমার একটু জানার বিষয় হলো, পুরো লাইনটা লিখতে গিয়ে মূল শব্দ ব্যতিরিক্ত অন্য কোনো শব্দ বানান যদি ভুল যায়, হুম হুম হুম। সেই ক্ষেত্রে কেমন হবে? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? না, না কোনো সমস্যা মূল নেই। শব্দ যেটা শূন্যস্থানে বসাবে সেটা সঠিক হলেই হলো। আচ্ছা অন্যদিকে ভুল হলে এটা ও কোনো শুদ্ধ- কোনো ওটা অসুবিধা ঠিক নেই। হলেই আচ্ছা, আমাদের হাতে সময় কমে গেছে, আমরা খুব দ্রুত যাই। হ্যাঁ, আচ্ছা, বইয়ের ব্যাপার গেল। এক কথায় প্রকাশের সঙ্গে, হ্যাঁ ওখানে আমরা যাব, আমরা ওই সমস্ত কথাই বলবো। এক কথায় প্রকাশের যে জায়গাটা, এক কথায় প্রকাশ এবং ক্রিয়াপদের চলিত রূপ, এইটি ব্যাপার আছে। এটা কোনটি থাকবে আসলে? যে কোনো একটা পার্ট থাকবে, মানে যদি এক কথায় প্রকাশ আসে তাহলে এক কথায় প্রকাশ 5টা দেওয়া থাকবে। মানে এটার অপশন হচ্ছে এক কথায় প্রকাশ অথবা অথবা ক্রিয়াপদের চলিত রূপ, চলিত যে কোনো রূপ। একটা পার্ট যে কোনো থাকবে। একটা থাকছে। হ্যাঁ, আর বিপরীত শব্দ লিখুন এবং সমর্থক শব্দও তাই। যদি বিপরীত শব্দ আসে তাহলে সমর্থক শব্দ আসবে না। হ্যাঁ। আর যদি এমন কি সমর্থক কোনো শব্দ নিয়ম আছে, এবার বিপরীত শব্দ এলো পরের বার সমর্থক আসবে, এরকম কোনো আছে? না, এরকম এখন পর্যন্ত, কিন্তু আমরা নিজেরাই নিয়ম তৈরি করি যে এটা হয়তো এই বছর এসেছে, সামনের বছর হয়তো আসবে না। তবে আমি শিক্ষার্থীদের বলবো যে তারা যেন সবটাই পড়ে। সবটাই হ্যাঁ, পড়ে। কারণ তাদের শেখারও দরকার আছে। শেখার দরকার আছে, নাম্বারের দরকার আছে। আচ্ছা, যেটা নিয়ে হলো এই ফর্ম নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা ফর্মেই চলে এসেছি 15 নম্বরে। সেখানে ওই যে স্বাক্ষরের কথা বলা হয়েছে, হ্যাঁ, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। আপনি কি বলছেন এটা? প্রথম কথা আপনি আমাকে বলবেন যে এইটি ফর্মটাকে পুরোপুরি তুলতে হবে কিনা। হ্যাঁ, ফর্মটাকে পুরোপুরি তুলতে হবে, হুবহু তুলতে হবে এবং প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে। যেখানে ছবি কথা বলে একটা ইয়ে আছে, ওই একটা স্কয়ার দেওয়া আছে, তাহলে ছবিটাও দিয়ে স্কয়ার করতে হবে। ও ফর্মটা পুরোপুরি আঁকাবে এবং শ্রেণী শিক্ষকের যে স্বাক্ষরটা, ওটা বাচ্চারা একটা স্বাক্ষর দিয়ে দিল, এটা কোনো সমস্যা না। যে এই অংশটা পূরণ করতে হয়, ওরা জানলো যে ওটা তো শ্রেণী শিক্ষক পূরণ করবে অবশ্যই, কিন্তু এখন ওরা জানলো যে এই জায়গাটাও পূরণ করতে হবে। না হয়তো ফর্মে হয়তো ওরা যখন জমা দিবে তখন ওটা মনে করবে যে এটা দরকার নেই। আমার কাছে যে কোশ্চেনটা আছে সেখানে শ্রেণী শিক্ষকের কোনো কিছু নেই, ওখানে শুধু আছে স্বাক্ষর। ওই স্বাক্ষর না, ওটা ফর্মটা তো অনেক রকম থাকে, কখনো সে স্কুলের থাকে, কখনো কোনো প্রতিষ্ঠানের থাকে, কোনো প্রতিযোগিতা অংশগ্রহণের থাকে। এই জন্য সবসময় শ্রেণী শিক্ষক থাকবে না, সবসময় থাকবে না। অতএব ওখানে একটা স্বাক্ষরের প্রয়োজন আছে, তাহলে ওখানে একটা স্বাক্ষরের প্রয়োজন আছে, অতএব ওরা একটা স্বাক্ষর দিবে। আচ্ছা আচ্ছা, ফাঁকা রাখবে না, ওরা পূরণ করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন যেহেতু আপনি বললেন ফর্মটা তুলতে হবে, তাহলে তো কোনটি ফর্ম কোনটি আমার স্টুডেন্ট লিখলো নিজে, সেটার একটা আইডেন্টিফিকেশনের দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তাব আছে কিনা, নাকি এক কালিতেই লিখবে তারা? না, এক কালিতেই লিখবে। আচ্ছা, ওই যে আন্ডারলাইন করা থেকে ডট ডট দেওয়া থেকে, আন্ডারলাইন বা ডট ডট যেটা ওরা যেটা মানে ওরা যেটা পূরণ করলো সেটা তাহলে কিছু একটা দিয়ে, হ্যাঁ ওই আন্ডারলাইন ডট ডট ওরা যেটা দিবে, যেটা ইচ্ছে ওরা দিবে, ব্যবহার করবে। আচ্ছা, কিন্তু প্রত্যেকটা ঘরই পূরণ করা উচিত। না, না হলে তো তাহলে ওরা যখন ফর্ম যখন জমা দিবে কোনো ব্যক্তিগত জীবনে যখন, তখন তো ওরা মনে করবে যে এই জায়গায় তো আমরা শিখিনি যে স্বাক্ষর করতে হয়। ধরুন আমার কাছে যে ফর্মটি আছে সেটা হলো, আমার কাছে যে ফর্মটি আছে সেখানে 8টি দেখছি, 1 2 3 4 করে 8টি আছে। তো 8টির মধ্যে ধরুন দুটো কোনো কারণে ভুল হলো বা সে দিল না, ফাঁকা রাখলো, নাম্বার হচ্ছে 5, আপনি কত দেবেন? ফর্মটা ওখানে মনে হয় ঠিকঠাক মতো ইয়ে হয়নি, ওখানে এখানে শ্রেণী শাখা এটার জন্য হয়তো 1 নাম্বার আছে একটা। কারণ আমি একটু নাম্বারটা বলে দিই, শিক্ষার্থীর নাম আছে, নাম লিখতে পারলে সে 1 নম্বর পাবে। শিক্ষার্থী বাবা মায়ের নাম লেখা জায়গা আছে, সেটার জন্য সে 1 নম্বর পাবে। মানে বাবা মা দুজনের নাম লেখার জন্য 1 পাবে, আলাদা 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 করে। নিজের মা কিংবা যে কোনো নাম লেখার জন্য 1 নম্বর পাবে। আর নিজের বাবা কিংবা যে কোনো, মানে বাবার ঘরটা পূরণ করলে সে 1 নম্বর পাবে, মায়ের ঘরটা পূরণ করলে 1 নম্বর পাবে। শ্রেণীর নাম লেখার জন্য 1 নম্বর পাবে। বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের নাম নেই, এটা হচ্ছে আমার বোর্ডের নির্দেশনাটা আমি বলছি। কিন্তু বিদ্যালয়ের তো থাকতে হতে পারে, ওটা বিদ্যালয়ের শ্রেণীটা 1 নাম্বার হিসাবে আসবে। আর নিজের জন্ম তারিখ কিংবা যে কোনো তারিখ, এই তারিখ লিখলে সে একটা নাম, এই 5 মাস সে এখানে ঠিকানা তার মানে মানে পার্মানেন্ট অ্যাড্রেস ওই ইসের ভিতরেই নাম্বারটা চলে আসবে ওর মধ্যে। অর্থাৎ আপনি একটু বলে দেন যে আপনাদের নেপ থেকে যে 4-5টি নাম্বার দেওয়ার জায়গা আছে, এটা লিখতেই হবে। সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম, মাতার নাম,
পিতা বা অভিভাবকের নাম, শ্রেণী, যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, জন্ম তারিখ, এটা দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, এটা আপনারা লিখতেই যারা হবে। আছেন তারা একটু যদি লিখে নেন এই জায়গাটা একটু, কিংবা মনে রাখেন। নিবেদিতা, আপনি একটু বলুন আবার। হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে ফর্ম পূরণের জন্য 5 নম্বরের নাম্বার ভাগটা দেওয়া যা আছে, শিক্ষার্থীর নাম, এটার জন্য নাম্বার আছে। 2 নম্বরে মাতার নাম, পিতা বা অভিভাবকের নাম, যে শ্রেণীতে, এটা ভর্তি ফর্মের কথা আছে এখানে, ভর্তি হতে ইচ্ছুক সেটার জন্য একটা নাম, আর জন্ম তারিখ, এগুলো তারা পূরণ অবশ্যই করবে। আর বাকি যে আনুষঙ্গিক আছে এগুলো পূরণ করবে। হ্যাঁ, সামগ্রিকভাবে হয়তো একটা নাম্বার তারা পুরোটা পূরণ করার জন্য হয়তো 8 মাস 1 মাস, এটা মানে টিচারের উপর অনেক। আমরা একেবারে 16 নাম্বারটাতে যাই। একটা বড় প্রশ্ন, যদিও এটা তুলনামূলকভাবে বড়, আর আমাদের হাতে সময়ও নেই, খুব সংক্ষেপে যদি বলেন যে সেখানে যদিও বলা হচ্ছে যে 200 শব্দের মধ্যে রচনা লেখো, নাম্বার 10, এবং এখানে হিন্টস দেওয়া আছে, অর্থাৎ কিছু উল্লেখ করা আছে, এর মধ্যে সবগুলোই কি লিখতে হবে? এবং হ্যাঁ, হিন্টস গুলো অবশ্যই লিখবে, অতিরিক্ত যে সে যদি লেখে লিখতে পারে, কারণ এখানে বৃত্তির ব্যাপার আছে, ভালো করার ব্যাপার আছে, ভালো মার্কসের প্রতিযোগিতার ব্যাপার আছে, সে হিন্টস গুলো অবশ্যই লিখবে। এর বাইরে সে যা পারে সে লিখবে 200 মার্কের মধ্যে। 200 মার্ক। একদম সবশেষে কি বলবেন আপনি পুরো এর ভিতরে? হ্যাঁ, আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে। আচ্ছা, ছাত্র ও ছাত্রীদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে তারা এরকম একটা পাবলিক পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের জীবনে ভবিষ্যৎ এটা এখানে তৈরি হয়ে যাবে। তো তা যতদূর সম্ভব যেন প্র্যাকটিস করে, অনুশীলনের বিকল্প নেই। যত অনুশীলন করবে তারা নিজেদের ভুলগুলো ধরতে পারবে, শিখতে পারবে, যেটা পরীক্ষায় গিয়ে, পিএসসি পরীক্ষায় গিয়ে তাদের অনেক সাহায্য করবে। এবং আরেকটা কথা হচ্ছে, যারা ভালো করতে চায়, আমরা চাই সবাই ভালো করুক, তার মধ্যে দিয়ে যারা একটু বেশি ভালো করতে চায় অবশ্যই 100 মার্কসের যেন অ্যান্সার করে। ধন্যবাদ। তানজিলা আলমাজি, কি আছে? ওদেরকে বলবো, ওরা যেহেতু একটা পাবলিক পরীক্ষায় যাচ্ছে, ওরা ওদের সবকিছু ঠিক না, প্রথম পেজটা ওরা সুন্দর করে পূরণ করবে, ওদের নাম, রোল, যে 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 এলাকা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে এগুলো পূরণ করবে, এবং প্রত্যেক প্রশ্নের উত্তরের নম্বরটা যথাযথভাবে লিখবে। অনেক বাচ্চা উত্তর লেখে কিন্তু নম্বরটা দেয় না। ওরা যেন 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, এভাবে উত্তরগুলো মেনশন করে দেয়, এবং সবশেষে খাতাটা বারবার রিভাইজ দিবে যে সব প্রশ্ন। ধন্যবাদ তানজিলা আলমাজি, ধন্যবাদ নিবেদিতা পোদ্দার, সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী, এবং আপনারা যারা দেখছিলেন এই মুহূর্তে বাংলা ভিশনের সঙ্গে যারা আছে। আমাদের একদম শেষ পর্যায়ে আমরা আগামী বৃহস্পতিবার ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।